তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুললো। তারপরে একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। তিন বোনকে অনিন্দ সুন্দর দেখাচ্ছে। জীবন নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। মিস্টার নামজুন চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। দেখলেন তিন রাজকন্যাকে, মনে মনে আওড়ালেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো কি সত্যি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো, কেউ বা বড় আব্বু বলে বাড়ি মাতিয়ে তুলতো। মেয়েরা বড় হলেও যত মুশকিল, তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করা তাড়া না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথে ঘাটে লোকে মুখে শুনতে হয়, মেয়ে বিয়ে দিবেন না। এ কথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে। এমন না আয়ু আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন ওনার তিনটে মেয়ে, আর তিনটেই ওনার। তিনটের একটা কষ্ট পেলে ওনার বুকে গিয়ে বিঁধে। এটা কিডন্যাপ হলো সেদিনকে ওনার বুকের ভাঙন কেউ দেখেছিল? না, কেউ দেখেনি। তাই বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুহাত তুলে ওনারা তিন ভাই দু চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। এই কথা কেউ জানে না, আর জানবেও না। এদিকে বাড়ি তিন গিন্নিও একেবারে তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হেজাব, স্বর্ণের গহনা স্পষ্ট জীবন বাড়ির গিন্নি ওনারা। মিস্টার নামজুন, মিস্টার কাই, ইয়নজুন, সোবিন সবার পরনে আজকে সাদা পাঞ্জাবি পায়জামা। একটু পরে জাঙ্কুকও নিচে নামলো। বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গম্ভীর্য ভাব। তাকে দেখে সে মিটি মিটি হাসছে। পাঞ্জাবি বদলে যায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পাঞ্জাবি পায়জামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করা আকাশ কুসুম ভাবনা। জাঙ্কুক নেমে এসে দাঁড়াতেই মিস্টার কাই তার কাঁধে হাত রেখে বলেই ফেললেন, কি রে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। জাঙ্কুক নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু নয়, এই কথা অনেক শুনেছে। তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু না এটা। তবে অদূরে দাঁড়ানো মিসেস জিনকে উদ্দেশ্য করে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে জাঙ্কুক, তাই না ভাবি? আব্বা তো এমনই উজালাম্বা দেখতে শুনতে ছিল। মিসেস জিন মেজো জায়ের কথা শুনে হেসে সম্মতি সূচক মাথা নাড়ালেন। জাঙ্কুক বসেছে বাবার পাশে, তবে কথা বলছে মিস্টার কায়ের সাথে। সবাই এখানে হাজির হলেও সুগার দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসা কেবল ফিরছে সুগা। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে মিস্টার নামজনের উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাঁচাল হয়। এই কথা বলে রুমের দিকে ছুটলো সে। এদিকে সময় হয়ে গেছে, তাই জাঙ্কুক যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা। দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করার আগে সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটাই বড়রা উঠলো, আরেকটাতে ছোটরা সবাই। বড়দের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। জাঙ্কুক বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে তে। পেছনের সিটে আয়ু, জিমি, নিয়ন্ত্রণ ছবি। এদিকে এখন সুগার আসার নাম নেই। তখন তে মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সুগা ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদের বিশ্বাস নেই। তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। এই কথা শুনে তে মুখ বাঁকালো। খোঁচাটা যে তাকে মারলো বুঝতে বাকি নেই। তবু জাঙ্কুকের বারণ অমান্য করে নিচে নামতে গেলে জাঙ্কুক পুনরায় বলল, বারণ করেছি, ওয়াশরুমে যাব। এই কথা বলে সে শাড়ি সামনে নিচে নামলো। গুটি গুটি পায়ে সুগার রুমে গিয়ে দেখলো সুগা কেবল সামনে বের হয়েছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, কিরে বুনু, শাড়ি পরেছিস? তোর বুনু পরেছে নাকি? উফ, তাড়াতাড়ি করো ভাইয়া, এই তো হয়ে গেছে। এই কথা বলে সুগা পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো, কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সুগার সাথে তেও হন্ত হয়ে খুঁজে একটা দলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে সে থমথমে মুখে বলল, ছ্যাবলা মার্কা দুলা ভাই নেব না আমি, তাহলে কি রিহানকে আপুর নাম্বার দিয়ে আসবো? এই না, ভুলেও না, তুই না আমার গুড সিস্টার। তাহলে এখন এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলা ভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? ওকে। এই কথা বলে সে কাবার থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার দেশ ঠিকই রেডি পাবে। ঠিক আর 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো। এবার একেবারে পারফেক্ট লুক। তারপর তের সামনে দাঁড়িয়ে ভুজুরা নাচিয়ে বলল, চলবে? তে খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না দৌড়াবে। এবার চলো, নয়তো তোমার জাজেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। এর কথা শুনে সুগা হেসে ফেলল। তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো। সে ফিসলে হেসে বলল, জাঙ্কুক আমার ভাই হলে তোর কে হয়? শত্রু। বরং শত্রুকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয় জানিস? কি দিয়ে? ক্ষেত্র বিশেষে ধনুকের তীর মিস গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। তাই করে দেখতে পারিস। আর জাঙ্কুকের বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারোর জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়।
খুব মারে, জানতে ভালোবাসতেও জানে। মিথ্যা কথা, তার মন নেই, সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষের মন জয় করতে পারলে এক পৃথিবীর সমান সুখ তোর পায়ের কাছে এনে দিব। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া, বাধ্য করবি। বাধ্য করে ভালোবাসা হয়? হয় না, তবে ভালোবাসাতে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি, আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন, প্রাপ্তি কিন্তু অমূল্য রত্ন। শাঁসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। তেরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হই হই করছে, কখনো পিছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে। এরই মধ্যে পুরনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে, গাল ফোলাচ্ছে, তো খুনসুটি মারামারি করছে। গাড়ির মধ্যে জাঙ্কুকে শুধু নিশ্চুপ, সে এক মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হানাতে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে, যা স্বভাব তার। জাঙ্কুকের পাশের সিটেতে বসেছে। পিছনের সিটে জিমিন, সুগা, ইয়ঞ্জন, সোবিন এবং আয়ু বসেছে। তে পিছনে বসতে চেয়েছিল, কিন্তু সুগার ইশারায় জিমিনের পাশে বসতে চায় সে সামনে বসেছে। সুগাকে সুযোগ দিয়েছে জিমিনের পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে, অস্থির অস্থির লাগছে। জাঙ্কুকের গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁকঝাঁক কথাটা পেটে খোঁচাখুচি করছে, কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাত জোড়া মুঠো করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতরে ধুকপুকারের শব্দটা যেন বেড়ে চলেছে। এসব কেন হচ্ছে? ভয় নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সুগা তাকে জাঙ্কুকের ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে, নানাভাবে বোঝাচ্ছেও। বোঝানোর মূল কারণ যাতে তার মনে জাঙ্কুকের প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্বে ভেতরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে? কিছুক্ষণ আগেও সুগা ভাই কিসব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। আর কিভাবে জাঙ্কুকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কি দিয়ে? মানুষটা যে পরিবারে রাগী, যদি থাপ্পড় মেরে বসে, থাপ্পড় না মারলেও চালা কাটতে আত্মরা ঠিকই করবে। অতঃপর জিজ্ঞাসা করতে পারে, আমার সাথে প্রেম করবি? সব মিটেছে প্রেম করার? না মিটলো বল। যত্ন করে বাকি হাড্ডি হুড্ডি ভেঙে প্রেমের পথ মাথা থেকে নামায়। মনে মনে এসব ভেবে একবার জাঙ্কুকের দিকে তাকাতে চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি করে হাসলো, কিন্তু হাসির বিনিময়ে জাঙ্কুক নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল জাঙ্কুক। তাছাড়া সে খুব ভালো করে জানে যে দোষীপনা মানে সব স্বাভাবিক, আর চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জন পাকানো পায়তারা করছে। সে আবার তাকালো, এবারও চোখাচোখি হলো। তে পূর্বের মতো করে হাসলো। তা দেখে জাঙ্কুকের ভুরু জোড়া কুঁচকে গেল। সন্দেহ আরো প্রবল হলো। একে এখন বকবক করাতে হবে, নতুবা রাগাতে হবে, না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করতে পারলে জানা যাবে না মনে মনে কি ঘট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অব্দি খেয়াল করছে সুগার সাথে গোপন মিটিং চলছে তের। সুগার কিসব বলে আর সে মুখ ভোতা করে শোনে। বলা বাহুল্য, জীবন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে তে আর সুগা। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছে একসাথে গুজুর গুজু করা মানে বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস। এসব ভেবে জাঙ্কুক বলল, পানি খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। জাঙ্কুক পানি দিল, সেও সময় নিয়ে পানি খেলো। মুখ মুছে বোকা বোকা হাসলো, তারপর বলল, আপনার ফোনটা দিন তো জাঙ্কুক ভাই। জাঙ্কুক কথা বাড়লো না, লক খুলে দিল। তে ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে জাঙ্কুককে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। জাঙ্কুক লেখাটা দেখলো, বলতে অনুমতি দিতেই তে ঢোক গেলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে। জাঙ্কুক আর জোরাজুরি করলো না। তখন সোবিন বলল আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে জাঙ্কুকে নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে গেল আইসক্রিম আনতে। তের প্রচুর অস্বস্তি লাগছে, কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে, তার দেখে সুগাও নামলো। তের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো, তারপর ফিসফিস করে বলল, নার্ভাস? আজ মনের কথা বলতেই হবে। আমি পারবো না ভাইয়া, তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো? পৃথিবীতে ছেলের অভাব নেই, তবে একজন নিঃস্বার্থ জীবন সঙ্গী পাওয়া খুব টাফ। জাঙ্কুক তোর জন্য বেস্ট অপশন। ভাইয়া বাদ দাও না প্লিজ, তোর ভালোর জন্যই বলছি বোন। আয়ু আর তুই কেউ আমার কাছে কম নয়, দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করছি জেনে বুঝে করছি। বাহিরের পৃথিবীর সম্পর্কে তো ধারণা নেই, তুই ভাবতে পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন সাথী কতটা জরুরি। কিন্তু কথা কি জানিস, মেয়েরা যদি লয়াল জীবন সঙ্গী পায় তবে সেও জীবনে জান্নাতের সুখ পায়। আর যদি জীবন সঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া, তেমনি জাঙ্কুক ভাইয়াও তো। জাঙ্কুকের আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, জাঙ্কুক নয়।
তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না আমি ভয় পাচ্ছি, খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরে ফেলবে আমাকে। তুই শুধু জাঙ্কুকে কাবু কর, বাকি সব সেই সামলে নেবে। আমি যেমন তোর বোনের সমস্যা ঢাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষা কবচ হবে জাঙ্কুক। আমার কথাটা শোন বোন, আমার আল্লাহর কসম করে বলছি, এসবের পিছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। জাঙ্কুক ভাই কেন? আর কেউ কেন নয়? কারণ আমার মতো ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম, কে কি কেন কিভাবে এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকে করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না, তাহলে আমি আর কিছু বলবো না। জাঙ্কুক আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। তুই মাটির দিকে তাকিয়ে আছে, ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন? যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি, হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে? স্বপ্ন সাজাবে কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? সুগাতের মনের কথা বুঝলেও কিছু বললো না, কারণ সে বেঁচে থাকতে তেকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে, আর না অন্য কারো বউ হতে দেবে। আইকে আটকাতে পারবে না, কারণ সে তার আপন বোন, আপন রক্ত, তাকে রাখার অজুহাতও নেই। তবে তেকে চোখের সামনে রাখবে, কারণ চাচাতো বোন বিয়ে করা যায়। তে মেয়ে হয়ে জন্মেছে যখন, বিয়ে তো দিতেই হবে। তাহলে জাঙ্কুকের সাথে নয় কেন? সেই পাত্র জাঙ্কুক নয় কেন? যদি সে বেঁচে থাকে তবে তেই হবে জাঙ্কুকের সহধর্মিনী। সে তাদের বিয়ে দিবে, নিজে প্রধান সাক্ষী হবে, এবং একদিন দেখিয়ে দিবে এই টম এন্ড জেরি হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। জাঙ্কুকে আসতে দেখে থেকে স্বাভাবিক হতে বলে অন্য কথা প্রসঙ্গ টানলো সুগা। এমন সব কথা বললো তে না হেসেও পারলো না। তাকে হাসতে দেখে সুগা হাত ছেড়ে বাঁচলো। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হই হই করে আনন্দে ডুবে গেল। এবার সুগা সামনে সিটে, আর তে বসেছে পিছনে বোনেদের সাথে। এতক্ষণ চুপ থাকলেও এবার তার খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকা যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনেরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সুগা ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবে হাসি খুশিতে থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সুগা তাই করবো। মিস্টার নামজনের গাড়ি রিসোর্টে প্রবেশ করার পর জাঙ্কুকদের গাড়িও এসে থামলো। একে একে নামলো সবাই। অসম্ভব সুন্দর রিসোর্ট, গোছগাছ ছিমছাম পরিবেশ। মিস্টার নামজন ভেবেছিলেন ছোট করে হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়ে গেছে, কারণ সুগা জাঙ্কুক বিশাল আয়োজন করেছে। অনেক পরিচিত মুখে দেখা পাচ্ছে। শ্বশুর বাড়ির লোকজন সব বিজনেস পার্টনাররাও এসেছে। সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, ফুলের বুকে তুলে দিচ্ছে। এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয় ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে সবাইকে তাক লাগিয়ে দিবে তা না, বরং ওনার বিয়েতে ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছে। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউদের জাঙ্কুক ভিআইপি আসনে বসালো। কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে বললো। কত চেনা মুখ এসে কথা বলছে জাঙ্কুক ও সুগার সাথে, বুক মিলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। তে জুসের গ্লাস হাতে নিয়ে জাঙ্কুককে খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে, শুধু তার সাথে কথা বলতে গেলেই যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে, তখন সব সব তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভিতর সমস্ত ভয় হায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো। মিস্টার নামজন হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোজ দেওয়া হয়। ফিসফিস করে বলা কথাটা আশেপাশে সবাই শুনে ফেললো। অতঃপর অট্টহাসিতে ফেটে পড়লো সকলে, মজাও করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো, এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ মিসেস জিনের প্রধান সাক্ষী, এবং মেয়েরা হলো মিস্টার নামজন অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকার ভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে চিতে চাওয়ানো সহায়তা করতে ফটোশুট হলো। ফটোশুট করতে গিয়ে ঘটলো আরো অনেক অনেক মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তার মধ্যে শুধু বড় বড় ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে, অথচ এত মানুষের সামনে মিস্টার নামজন মিসেস জিন যেন একটু লজ্জায় পাচ্ছে। পাশাপাশি দাঁড়ালেও ভাব থেকে যাচ্ছিল। বারবার বলার পরও একই অবস্থা। তখন জাঙ্কুক মুখ খুললো, বাবা, ক্যামেরাম্যান মনে হয় ক্লোজ হতে বলছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মেটানো। সর্বসম্মুখে কথা বলায় মিস্টার নামজন অপ্রস্তুত হাসলেন, কাশলেন। এদিক ওদিক তাকে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হতে যাবে, তখন সুগা বলল, প্রাচীনকালে বিয়ে করেছো, বাসও সেরেছো, আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছো। এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আর দেখে তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সুগার কথা শুনে পুনরায় হাসি রোল পড়লো। হাসতে হাসতে সকলে নাজেহাল অবস্থা। মিস্টার নামজুদ কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সুগা ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসলো। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না, সে নাদান বাচ্চা। এই কয়দিন হলো পৃথিবীতে এসেছে।
এরপর জীবন নিবাসের সদস্যদের একসাথে অনেকগুলো ছবি তোলা হলো। মিস্টার নামজুন দীপকন্যাকে নিয়ে ছবি তুললেন, গুণধর পুত্ররাও বাদ গেল না। ভাইরা আদরের বোনেদের সাথে ছবি তুললো। চমৎকার এক একটি দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটা বড় করে বাঁধাই করে ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো, সবাই খেতেও বসলো। বড় এক টেবিলে আর ভাই বোনের সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে জাঙ্কুক তাকে যেতে বলে নিজেই সবাইকে খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে তেল প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের তে হাড়গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে নিচে বসতেই সুগা জাঙ্কুকের প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সুগা খেতে ইশারা করে নিজে খেতে শুরু করলো। খোদাই পেট চোচো করায় সবাই খাচ্ছে। সুগা হঠাৎ পরপর আরো 2 পিস রোস্ট জাঙ্কুকের প্লেটে তুলে দিল। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালে সুগা বলল, ছোট ছোট টুকরো করে তেল প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার পুরো লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন তুমি দাও। এই কথা শুনে সুগা ভ্রু কুঁচকালো। তারপর কি সন্তপনে তার পাশে বসা জিমিনকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। শোধ বোন। তাদের 2 ভাই ফিসফিস করার কথা কেউ খেয়াল করেনি। বোনেরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। ইয়ঞ্জন ছবির বোরহানের গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। জাঙ্কুক আর কথা বাড়ালো না, মাংসের ছোট ছোট টুকরো করে তেল প্লেটে তুলে দিতে থাকলো। তে মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে জাঙ্কুক বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানে রেখে চলে যাব। জাঙ্কুকের কথা শুনে তে দাঁত কপাটি বের করে হাসলো। তারপর জবাব দিল, জান আপনাকে নিতে আসতে হবে। রাইস দিব? না। সালাদ? না। পানি? না। তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। তের হঠাৎ সুগার দিকে নজর পড়লো। সুগা মিটি মিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইলো না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে। তবে জাঙ্কুককে জানানোর সুযোগও মিস করলো না। জাঙ্কুক মাংসের টুকরো দিতেই থাকলো আর সে খেতেই থাকলো। দুটো জায়গায় 3টে রোজ খাওয়া শেষ। 4 নম্বর চলমান। জাঙ্কুক নিজের খাওয়া রেখে তাতে দাঁত চেপে তেল পেটে মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছরের অনাহারি তুই? খবরদার বলছি, খাওয়ার খোটা দেবেন না। বড় আব্বুকে বলে দেব কিন্তু। বল, এখনই বল, না বললে থাপড়ে কাল ফাটিয়ে দেব বিয়াদব। জান খাবই না। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন আবার না খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময় শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছে। ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সুগার জাঙ্কুকের কথা কাটাকাটি সবার কানে গেল। 2 ভাই হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝলেন না। জাঙ্কুক যে প্রচন্ড রেগেছে তা তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই। ওদিক ফাঁকা, আশেপাশেও তেমন কেউ নেই। জাঙ্কুক সহজে রাগে না, সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না। কিন্তু যখন আগে যার উপর আগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করে না। এতক্ষণ তো সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো যে 2 ভাইয়ের অনুমূর্তি রূপ ধারণ করলো? 2 ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে মিস্টার নামজুন ও মিস্টার কাই এগিয়ে গেলেন। জাঙ্কুক অগ্নি চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সুগা হাসছে। আর এই হাসি জাঙ্কুকের রাগের মাত্রা শতগুণ বাড়ালো। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনলো আর না কেউ তাকে থামাতে পারলো। সুগাকে জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এদিকে হুমকিজনের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতেই জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো সেই উকিল, কেই কেস নিচ্ছে না। কেন নিচ্ছে না এই জবাব এখনো মিলেনি। ছেলেটা দেশে এসে ফেসে গেছে। কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশে শত্রুপক্ষ কিচকিচ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেনি। এদিকে জঙ্গল দূষিত বোনটা মারা গেছে। জঙ্গ এখন নিচে যেন ভেঙে পড়ে কলা গাছ। তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগ নেই। কিন্তু থেমে থাকলে হবে না। উনি হাত পাগুলো দেখেছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এটা কিম স্বয়ং এর। সুগার ড্যাড হাত কিম স্বয়ং, অর্থাৎ সুগার এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন। কিন্তু এ ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাইতে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে সে কল করলো সিউনহো নামে সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বললো না। শুধু শোনা গেল কোনো মেয়ে চাপা গঙ্গানো সুর, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো, ডন ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠাবো বলে দিলাম। মেসেজ পড়ে রাগে হুমকিজনের পুরো শরীর জ্বলে উঠলো। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, ব্লাড ফোর, ওসব নিয়ে থাক তুই, তোর তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে জ্যাকসন। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকে স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল নজর কাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র বড় আকাশ পানে। শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে। আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরনের বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে তখন কটা হবে 7:30টার মতো। যানজট রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজট তার কাছে ভালো লাগছে, আপন দেশ বলে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানলো। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। ও বাড়ি শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতে দুটো টলি নিয়ে সামনে এগোতে একটা গাড়ি এসে থামলো তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্ত হলো। দুটো গাড়ি ছুড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জ্যাকসন ভাই? জি। আপনাকে তো ঠিক চিনলাম না। জাঙ্কুক ভাই আমারে পাঠাইছে গাড়িতে উঠে আসেন, যাইতে যাইতে কথা হবে নি। জাঙ্কুক পাঠিয়েছে? যে আমি তো আসার কথা কাউকে জানাইনি, তাহলে জানলো কিভাবে? আমি কইতাম কেমনে? আমারে খালি ফোন দিয়া কইলো আপনাদের যেন জীবন বাড়িতে পৌঁছাইয়া দেই। ঠিক আছে। মুখে কথা বললো, ফোন বের করে চেক করলো জাঙ্কুকের মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বলে কই আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয়। হ্যাঁ মেসেজ এসেছে, তাহলে যাওয়াই যায়। তারপর কিম সাং এর সাথে গল্প করতে করতে সে রওনা হলো জীবন বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। জাঙ্কুকের সাথে সুগার কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সুগা ভাইয়ের কথা হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে জাঙ্কুক রাগে যেতে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। তার নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে। এর কারণতে সব দোষ ওই বেয়াদবটার। আর সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। আর এইসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সুগা। ভালোবাসা জীবাণু জীবাণু বলে আজালা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাড়িটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মুথা গাড়িটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই তের দিকে তাকিয়েছে তখনই দেখে তে আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবে। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতে দেখে তে বিছানায় বসে আছে। পরে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট একটা কালো টিপ। দুপুর থেকে মাথা হেজে পড়া থাকলেও এখন এলো চোর। ওদিকে দেখে জাঙ্কুক খাটের নিচ থেকে চেলা কাঠ নিয়ে একবারই বসিয়ে দিল তের বাহুতে। তে উফমা বলে কুকিয়ে উঠলো। অন্য সময় হলে হাওমাও করে কেঁদে উঠতো, কিন্তু এখন কাদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়েছে তারই পায়ের পাতার উপরে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। তের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কেবল শাওয়ার নিয়েছে, তারপরও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো দেখে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশে কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই দেখে সজোরে ধাক্কা দেওয়ার আগে তে জাঙ্কুকের কাজ শক্ত করে আঁকড়ে ধরলো। অতঃপর কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুকের কানে 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো। হঠাৎই নরমষ্ট ছোঁয়ায় কেঁপে উঠলো জাঙ্কুকের সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটলো তা বুঝে ওঠার আগে তে ফিস ফিস করে বলল, জাঙ্কুক ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? জাঙ্কুক হতবাক, হতবম্ব চোখের চাহনি। গায়ের কাছে ঘিরঘির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এই ধারণা আছে সে কি করছে আর কিসের আবদার করছে? তার নামের কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বোঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়, তা আবার তার নামের কলঙ্ক? সে কোনো কথা বলল না, বলা বাহুল্য, বলতে পারলো না। শুধু নিশ্চুপ হইতে কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে তে, এবং কাঁপনের মাথা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে। বুঝতে বাকি নেই সুগার ফাতে পা দিয়েছে তে। সুগার কথায় তার রাগ ভাঙানোর জন্য এই কাজটা করেছে। মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে। কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অব্দি নিজে বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে তাও জেনে শুনে হাস্যকর। এই দিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হারহিম করা কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? কতটা? অনেকটা। বিয়ে করবি? তে নিশ্চুপ। জাঙ্কুকের ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে জাঙ্কুক পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বু থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? তে নিশ্চুপ, কিছুই বলতে পারলো না। কি রে, পারবি না? কথা বল, এখন চুপ কেন? সৎ সাহস নেই? কি রে, উত্তর দে। এখনই সব ভালোবাসা উবে গেল? তে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল।
সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশনে খেলতে চায়, মিথ্যে ভালোবাসার দামি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতেই পারে না। এই কথা বলে থেকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সুগার সাথে মুখোমুখি হলো। সুগা কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটে চলে গেল। জাঙ্কুকের থমথমে মুখ দেখে সুগা অশ্বিত বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পিছন পিছন। বাইকের গতি বাড়িয়েছে সুগাও। কিছু দূর গিয়ে দূর থেকে সে জাঙ্কুককে একটু দেখতে পেল। জাঙ্কুকের বাইকের স্পিড দেখে সুগার কালঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে, এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয় বুক কাঁপতে লাগলো। এই ছেলের বাইকে যা গতি, না থামালে নির্ঘাত করবে। আপাতত আর কিছু ভেবে পেল না সে, তাই বিপরীত পথ ধরলো। কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাই দুটো বাইক। সুগা যখন একটু নাগালে পেল তখন চেঁচিয়ে বলল, জাঙ্কুক, জাঙ্কুক দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথা অন্তত শোন। তোকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি, ভুলে যা সব। তোকেও বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি না তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথাটা শোন ইয়ার, প্লিজ প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা তার বাচ্চা। এই এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি। এবার থাম, থাম না